জাল সিল আর জাল ব্যালট কেউ যদি আপনার বানিয়ে এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আপনার চেষ্টা করে, এই 4টা টার্ম পরে দীর্ঘ 20 বছর পর বহুল আকাঙ্ক্ষিত আমাদের যেই নির্বাচন, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত হবে। এটা আমরা প্রতিটা মানুষ আমরা আপনার জোর গলায় বলবো। জামায়াতকে নারীরা কেন ভোট দেবে? জি, আপনাকে ধন্যবাদ। আর সেই সাথে ওনার যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর জবাব জি, আপনি যদি আমাকে সময় দেন আমি হয়তো অভিযোগের জবাবও দেব। প্রথম কথা হচ্ছে, একজন নাগরিক হিসেবে নারী দুর্নীতিমুক্ত একটি দেশ চান এবং একটি সুশাসন আছে এমন একটি দেশ চান, এবং এটার জন্য যে সাংগঠনিক দক্ষতা দরকার, এটার জন্য যে দক্ষ মানব সম্পদ দরকার এবং দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স দরকার, সেটির সক্ষমতা জামাতের আছে। এ কারণে নারী জামাতকে ভোট দেবেন। দ্বিতীয় হচ্ছে, নারীর বিরুদ্ধে যে কোনো ধরনের হ্যারাসমেন্ট কিংবা নারীর নিরাপত্তার ইস্যুতে যে কোনো ধরনের ঘটনার ক্ষেত্রে রিপোর্ট করার জন্য একটি ক্রাইসিস সেন্টার থাকবে, যেখানে যে কোনো সময় অভিযোগ করা যাবে এবং এটাকে একটা স্পেশাল সেবার মাধ্যমে নারীর কাছে সেবা পৌঁছে দেওয়া হবে। এটার নাম দেওয়া হয়েছে জিরো টাইম রেসপন্স। বলা হয়েছে 3 থেকে 5 বছরের মধ্যে এটা এনশিওর করা হবে। এটি হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে দেশের যে সুযোগগুলো আছে, যে সুবিধাগুলো আছে, তরুণদের জন্য যে সুবিধাগুলো আছে, একজন নারী হিসেবেও তিনি যেন সেগুলোকে পান, সেটা নিশ্চয়তা দেওয়া হয়েছে। যেমন আমি দুটার কথা বলতে পারি। একটা বলা হয়েছে নিজের আয়ের সংসার, তিনি যে বিষয়ে দক্ষ এবং যে বিষয়ে কাজ করতে চান সে বিষয়ে যেন সম্মানজনকভাবে নিজের আয়েই তিনি সংসার চালাতে পারেন, এজন্য তাকে একটা ইনভেস্টমেন্টের আওতায় নিয়ে আসা হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে কোনো দক্ষতা উন্নয়নের জন্য তিনি যদি কোনো কোর্স করতে চান, কোনো প্রশিক্ষণ করতে চান, যে কোনো তরুণ নারী সহ, তিনি সরকারের কাছ থেকে একটি স্কলারশিপ পাবেন। অর্থাৎ তাকে টাকাটা দিয়ে দেওয়া হবে না, বরং তিনি যে কোর্সটা করতে চান সেটার পেমেন্টটা দিয়ে দেওয়া হবে, যেন এনশিওর করা যায় যে এই টাকাটা সর্বোচ্চ সদ্ব্যবহার হয়। তো আমি মনে করি এই 3টি কারণ যথেষ্ট একজন নারী তার মর্যাদা, তার কর্মক্ষমতা বাড়ানোর জন্য যে সাপোর্ট সরকারের কাছ থেকে আশা করেন সেটি পাবেন। এক্ষেত্রে যে অভিযোগগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে, প্রথম কথা একটা হলো জামাতের নিজস্ব যে সাংগঠনিক স্ট্রাকচার এবং জাতীয়ভাবে প্রশাসনকে চালানোর যে স্ট্রাকচার, দুইটা কোনো দলেরই এক হয় না। তো আমি বলবো যে এটাকে তুলনা করার আগে আসলে এটা বোঝা উচিত, এটা বোঝা দরকার। যারা রাজনীতিতে অনেকদিন ধরে আছেন তারা এটা বুঝবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আমি আসলে এই বিষয়টাতে আমার মনে হয় না যে এটা আবার কথা বলতে হবে। সেটা হচ্ছে যে এমন একটা সময়ে একটা একটা মানুষের, একজন ন্যাশনাল লিডারের মাথায় যদি এই কথাটা থাকতো, তিনি এই কথাটা তার টুইটার অ্যাকাউন্টে হয়তো বলতেনও না। কিন্তু এটাকে বলা হয়েছে, হ্যাক করা হয়েছে এবং এটাকে ফরেন্সিকের মাধ্যমে দেখানো হয়েছে, কেস করা হয়েছে, সেটার আন্ডারে একজন অ্যারেস্ট হয়েছেন, একজন সরকারি কর্মকর্তা। সুতরাং অভিযোগটিকে আমরা খুব হালকা করে দেখলে হবে না, বরং আমরা যখন দেখি এটা রেসপন্স হিসেবে যে কিছু নারীবাদী সংগঠনের আবির্ভাব হলো, তারা এই যে এতদিন 4 সপ্তাহ ধরে বাংলাদেশের আনাচে কানাচে 70টিরও বেশি জায়গায় নারীকে হ্যারাস করা হচ্ছে, নারীর মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে নির্বাচনী কাজ করতে বের হওয়ার কারণে। তাকে বলা হচ্ছে যে তুমি মহিলা মানুষ, তোমার রাজনীতিতে কি? নোয়াখালীর ঘটনা এটা। এই এতগুলো অবমাননার ঘটনায় যারা কথা বলেন নাই, সেই স্লিপিং বিউটিরা হঠাৎ করে এই একটা ঘটনায় হঠাৎ করে জেগে উঠলেন, পরের দিন হঠাৎ করে জেগে উঠলেন এবং ঝাড়ু মিছিল করলেন। তো এটা থেকে বোঝা যায় যে এই হ্যাকটাও যারা করেছে সেটা উদ্দেশ্যমূলক। তো এখানে আমি মনে করি যে এটার কোনো জবাব দেওয়ার দরকার নাই। জামাতের নারী বিদ্বেষী বক্তব্যের কারণে বিএনপির দিকে ভোট ঝুঁকবে, ওনার যে বক্তব্য, আপনি কি বলেন? দেখেন, আমি ভোটারের সাইকোলজি নিয়ে এখানে কথা বলবো না। আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, নারীরা জনপরিসরে রাজনীতি নিয়ে কথা বলেন না। এবং আপনি বিভিন্ন ইয়েগুলোতে দেখেছেন, যে জরিপগুলো হয়েছে সেখানে যারা বলেন নাই যে তারা কাকে ভোট দিবেন তার বেশিরভাগ অংশ নারী। হ্যাঁ, তো সুতরাং কার ভোট কার দিকে যাবে এই ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না, এটা আমি মানুষের উপরে ছেড়ে দিতে চাই, কারণ আমি ভবিষ্যৎ জানি না। মানে একসময় আমরা দেখতাম জামাতের নারীরা মিছিল মিটিং এ তেমন আসতো না, এখন দেখছি প্রচুর নারীরা। এটাতে পরিবেশের একটা অনেক বড় ভূমিকা ছিল। পজিটিভ নাকি আসলে কোন নেগেটিভ আপনাদের? আচ্ছা, এটা পজিটিভ, কারণ নারীর ক্ষমতায়নের যে 8টি পয়েন্ট দেখবেন, জাতিসংঘ যে 8টিকে নারীর ক্ষমতায়ন হিসেবে দেখে, তার একটা হচ্ছে রাজনৈতিক, এবং এই রাজনৈতিক ক্ষমতায়নের মধ্যে 3টি কাজ আছে। একটা হচ্ছে নারীর একটি রাজনৈতিক চিন্তাভাবনা থাকবে এবং সেটিকে তিনি প্রকাশ করতে পারবেন। আমি মনে করি এটিরই একটি চমৎকার প্রেজেন্টেশন আমরা দেখছি।
তো এর আগে এই উপযুক্ত পরিবেশ না পাওয়ার কারণে অনেক জায়গায় নারীরা বের হতে পারেননি, কিন্তু এখন বের হতে পারছেন। আমার মনে হয় এই পরিবেশটা সবগুলো দলের জন্যই আমি বলবো যে নিঃসন্দেহে সুন্দর। সুন্দর, মানে ইতিবাচক। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফাহিমা নাসরিন। ফাহিমা নাসরিন, আপনার কি মনে হয় আসলে জামায়াতে যে নারী বিদ্বেষী একটা বক্তব্য, নারী বিদ্বেষী, হ্যাঁ, ফেসবুকে স্ট্যাটাস, বিভিন্ন বক্তব্যের কারণেও দেখলাম নারী বিদ্বেষী, একবার বলা হয় জামায়াতের নেতারা নারী বিদ্বেষী, এরপরও দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীরা এই শিবির সমর্থিত প্যানেলগুলোকে ভোট দিল। আসলে এটাকে জেনে দিল নাকি না জেনে দিল? না, সেটা নিয়েও তো কথা আছে যে এই তারা কিভাবে এখানে জিতেছে, আমাদের ছাত্র দলের ছেলেরা। আর তাছাড়া শিবির যাদেরকে এখন বলছেন, তারা কি শিবির নামে এই নির্বাচনগুলো করেছে? এখন তাদের তো ওই ছাত্রলীগের ভিতরে যেটাকে বলা হয় যে ছদ্মবেশী। এখন আমরা তো বিএনপি ভাই, বিএনপির নামে নির্বাচন করেছি। আমার তো কোনো গুপ্ত পরিচয় আপনি বের করতে পারবেন না, দেখেন উনি আমাদের কারো। আমরা তো ভাই সুপ্ত অবস্থায় কারোর সাথে ছিলাম না। আওয়ামী লীগের ভেতর আমরা ঢুকেছিলাম না যে আওয়ামী লীগের সাথে থেকে গত 15 বছরের অধিক সময় আমরা নিরাপদে থাকবো, খাবো, ব্যবসা করব, বাণিজ্য করব, ফুলের টোকাও আমার গায়ে লাগবে না। হ্যাঁ, একটা মামলাও আমার বিরুদ্ধে নেই। আর তারপরে হঠাৎ যখন পট পরিবর্তন হলো, তখন আমি বের হলাম, আর বের হয়ে বললাম যে দেখেন আমি কিন্তু ভাই এখন ওই জামাত শিবির। তো এইটা মানে তারা এগুলো গুপ্ত ছিল। সেই কথাটা তো আমরা সবাই সারাক্ষণই কিন্তু বলছি একটা প্রশ্ন, যে সেটা হলো সেটা তো আমাদের কেন বলতে হবে? ফাইনান্স- বাংলাদেশের যে 18 কোটি মানুষের যে 36 কোটি চোখ আছে, এটা তো তারা সবাই বলছে। দেখেছে। কিন্তু তারা আমরা কোথায় যেটা ছিল? দেখলাম ফাহিমা নাসরিন মুন্নি, ওই যে রাজশাহী রাকসু নির্বাচনে যিনি ভিপি হলেন, তিনি হঠাৎ করে বিএনপিতে যোগ দিলেন। আবার গকসু নির্বাচনে যিনি ভিপি হলেন, তিনিও বিএনপিতে যোগ দিলেন। কিন্তু এখন তারা দেখেন, কিন্তু নির্বাচিত ছাত্র দলের পক্ষ থেকে হয়নি। ঠিক আছে, তো তাদেরকে কি বলবেন? না, আমি কিছুই বলবো না। আমি শুধু বলবো যে ওয়েট অ্যান্ড সি। দেখেন না, তারা যদি সত্যিকার অর্থেই ওই আপনার তাই হতো, তাহলে কি এখানে এইভাবে যোগ দিত? এটা একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে বোধোদয় হলে যোগ দিবে, সেটা ভালো, এটাকে আমি সাধুবাদ জানাই, সেটা ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, আপনি কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন, এই দুটো কখনো কোনো দিন এক না, এক পাল্লায় এটাকে কখনো মাপা যায় না। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার আলাদা, এমন আলাদা যে এটা সামনে আর বেশি দিন, এখন তো 9 তারিখ, আজকে 10-11, আর 2 দিন আছে। তো আর 48 ঘন্টা পরেই ইনশাল্লাহ দেখা যাবে যে কি রকম একটা অবস্থা, যদি সত্যিকার অর্থে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়। কারণ জাল সিল আমরা তো দেখলাম যে জামাতের তাদের ওখান থেকে নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে ধরা পড়েছে। এখন সব জাল সিল কিংবা জাল ব্যালট, সেটা তো আর আমরা বের করতে পারিনি, সেটা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু জাল সিল আর জাল ব্যালট কেউ যদি আপনার বানিয়ে এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আপনার চেষ্টা করে, এই 4টা টার্ম পরে দীর্ঘ 20 বছর পর বহুল আকাঙ্ক্ষিত আমাদের যেই নির্বাচন, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত হবে। এটা আমরা প্রতিটা মানুষ আমরা আপনার জোর গলায় বলবো। কারণ পোস্টাল ব্যালটে জামাতের যে নেতাকর্মীদের ছবি, জামাতের নেতাকর্মীদের যে নিউজ সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে এসেছে, বাহরাইন, কুয়েত সহ এক একজনের বাসায় এত শত আপনার ব্যালট পাওয়া গেছে, তো এগুলো তো অ্যালার্মিং। এগুলো তো ভাই জাল জালিয়াতি, এগুলো তো আমরা চাচ্ছি না। আওয়ামী লীগের সাথে থাকলে ভালো জিনিস নিতে হতো, খারাপ জিনিসটা পরিত্যাজ্য ছিল। তো আওয়ামী লীগের সাথে থেকে আপনার এখন আওয়ামী লীগকে কেন পালাতে হলো? তারা আপনার চুরি করেছে, ডাকাতি করেছে, ভোট ডাকাতি, তারা দুর্নীতি করেছে, 29 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এখন এই রকম একটা অবস্থায় গণতন্ত্র হত্যা করে, আইনের শাসন, মানবাধিকার সবকিছুকে আপনার বনবাসে পাঠিয়ে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন করে, গুম করে, তারপর এখন যদি তারা বলে গুপ্ত অবস্থায় থেকে যে আমি ভাই জামাত, হ্যাঁ, তাইলে তো এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ জামাত তো আপনি জানেন গত 17 বছরের কম বেশি সময়ে বিএনপির সাথে আছে, মানে ভোটের রাজনীতিতে। জামাত তো আপনার ধানের শীষ প্রতীক নিয়ে 2018 সনে যেমন নির্বাচন করেছে, আমাদের তারা জোট, মানে জোটবদ্ধ প্রতিনিধি। যদিও কোনো আদর্শিক মিল তাদের সাথে আমাদের নেই, এবং 71-এর যেই ভূমিকা, 71-এ জামাতের যেই ভূমিকা, স্বাধীনতা, যেহেতু তারা বিরোধী ছিল, তো এখন মানুষ প্রশ্ন করে কেউ কেউ যে যারা এই দেশটার জন্ম চায়নি, তারা কেন এই দেশের সরকারে আসতে চায়? জি।